আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা বলে দাও। আজকে হচ্ছে চ্যাপ্টার 4 ক্লাস 2 মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স 1। ওকে, ওকে, সবাই ক্লাসে জয়েন করে ফেলো। ওকে, সবাই আমরা ক্লাসে জয়েন করি এবং ক্লাসটা শেয়ার করে দিব। মাইক্রো ইকোনমিক্সের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের যেই স্থিতিস্থাপকতা আছে এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাসটা শেয়ার করে দিব। আচ্ছা, তো এখন আমরা যদি এখন আমরা যেখান থেকে লাস্ট ক্লাসে শেষ করেছিলাম স্থিতিস্থাপকতা বিষয়টা নিয়ে, তো আজকে হচ্ছে আমরা একটা সরল রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা মান নির্ণয় করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন আসে। লাস্ট 3 বছরের প্রায় মনে করো যে 2টা প্রশ্নেই এই জায়গার থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? তো এই জায়গার থেকে আবারও প্রশ্ন আসতে পারে, এটাও মানে সম্ভাবনা আছে। তো দ্যাটস ওয়াই আমরা এই প্রশ্নটা খুব ভালো করে হচ্ছে পড়ব। তো এখন আসো, একটা সরল রেখায় পরীক্ষায় এরকমও দেওয়া থাকতে পারে, শুধু যে এটা দেওয়া থাকবে তা না। একটা সরল রেখা দিয়ে দিবে এইভাবে, একটা সরল রেখা তোমাকে হচ্ছে এইরকম করে দিয়ে দিবে। যেমন ধরো যে MN একটা সরল রেখা, এই রেখার যে কোনো বিন্দুতে MN এই রেখার এই বিন্দুগুলোতে, ধরো যে A বিন্দু, B বিন্দু, C বিন্দু, এই বিন্দুগুলোতে এক একটা বিন্দুতে তোমাকে প্রত্যেকটা বিন্দুতে বলবে হচ্ছে কি করতে, স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে। তাহলে এইভাবেও বলতে পারে, অথবা বলতে পারে একটি সরলরেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো, অথবা বলতে পারে একটি সরলরেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান ভিন্ন, মান হচ্ছে কি ভিন্ন, তা নির্ণয় করো। আবার এরকম বলতে পারে, ঠিক আছে? যেমন ধরো যে লাস্ট যে 2000 আমরা যদি একটু দেখি 2023 সালে, ঠিক আছে, 2023 সালে এরকম আসছিল। যেমন ধরো যে এখানে ই বিন্দু আর এটা হচ্ছে এফ বিন্দু,
তাহলে বলছে EDF বা EDE গ্রেটার দেন EDF, অর্থাৎ এই যে ই বিন্দুর যে স্থিতিস্থাপকতার মান থেকে এফ বিন্দুর স্থিতিস্থাপকতার মান বড়, এটাকে বলছে প্রমাণ করো অথবা দেখাও। প্রমাণ করো অথবা দেখাও যে এই যে এই প্রশ্নগুলো এখান থেকে আমরা পাইলাম, এই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। টপিক এইটাই, একটা সরল রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করা, টপিক এটাই। ঠিক আছে, তো এই টপিক থেকেই হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে হচ্ছে ঘুরে পেঁচায় প্রশ্ন করবে। তো ঘুরে পেঁচায় প্রশ্ন করলে আমরা অবশ্যই সেটা আনসার করার চেষ্টা করব, এবং কিভাবে আনসার করব সেটাই হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয়। ঠিক আছে, তো আমরা সবাই একটু ডান লিখে দেব, সবকিছু যদি বুঝে থাকি তাহলে একটু ডান লিখে দেব। আমরা এবার হচ্ছে আস্তে আস্তে এই নিয়মটা, প্রথমে হচ্ছে আমরা টপিকটা আলোচনা করব, তারপরে গিয়ে হচ্ছে তোমার এই রেখার থেকে কিভাবে আমরা বের করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসো, যদি একটা সরল রেখার কি করতে বলে, একটা সরল রেখা থেকে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলে, কোনো মান টান কিছুই দেয়া নেই, তাহলে আমরা প্রথমেই বলবো যে একটি সরল রেখার স্থিতিস্থাপকতা নির্ণয়ের যে পদ্ধতি এটা আমরা আলোচনা করব। তাহলে একটি সরল রেখার যে কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে কি করা লাগবে? একটা সরল রেখার যদি তুমি স্থিতিস্থাপকতা নির্ণয় করতে চাও, নির্ণয় করতে কি করা লাগবে? যে নির্দিষ্ট বিন্দু আছে, এই নির্দিষ্ট বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করতে হবে। নির্দিষ্ট বিন্দুর নিচের অংশ থেকে উপরের অংশটা বাদ দিতে হবে, ভাগ করতে হবে। নির্ণয় করতে নির্দিষ্ট বিন্দুর কিছুই তো বুঝলাম না। তা তুমি আসছো, জয়েনই করছো পড়ে, তুমি বুঝবা কেমনে? ঠিক আছে, এখন বুঝবা, আস্তে আস্তে ক্লাস করো, ক্লাস করলে বুঝবা। দেখো, নির্ণয় করতে নির্দিষ্ট বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাই সরল রেখার নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা। তাহলে আমরা বুঝলাম যে কোনো কিছুর যদি আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে চাই কোনো বিন্দুর, তাহলে আমাদের কি করতে হবে? যেমন ধরো যে আমি একটা বিন্দু ধরলাম, এক্স বিন্দু ধরতে পারি, ওয়াই বিন্দু ধরতে পারি, যে কোনো বিন্দু ধরতে পারি, যে এক্স বিন্দুর নিচের অংশ ভাগ হচ্ছে এক্স বিন্দুর উপরের অংশ। ঠিক আছে, এক্স বিন্দুর নিচের অংশ ভাগ হচ্ছে এক্স বিন্দুর উপরের অংশ। এই হচ্ছে আমাদের একটা সরল রেখার থেকে কি করা, একটা সরল রেখা থেকে হচ্ছে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করা। ওকে, তো এবার আমরা মানটা নির্ণয় করি। একটা সরল রেখা নিব, এই সরল রেখা থেকে হচ্ছে আমরা মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এবার আমরা হচ্ছে একটা সরল রেখা নেব এবং এটার থেকে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করব। তাহলে আমরা করি, দেখো
কিভাবে করা যায় দেখো, ধরো তোমার পরীক্ষায় এরকমই একটা রেখা দেওয়া থাকবে, এই যে এরকম রেখা দেওয়া থাকবে, কিরকম, এখানে দাম আর এখানে হচ্ছে চাহিদা, ঠিক আছে। তো এরপরে এখান থেকে এই যে এইভাবে এখানে ধরো যে এম, এটা হচ্ছে এন, অথবা ডিও দেওয়া থাকতে পারে, ডি এবং ডি প্রাইম এইভাবেও দেওয়া থাকতে পারে, যে কোনো মান দেওয়া থাকতে পারে। তা এই যে কোনো মান থেকে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এরকম করে বিন্দু দেওয়া থাকবে। ধরো যে এটা হচ্ছে এফ বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে জি বিন্দু। তো এই বিন্দুতে স্থাপকতা নির্ণয় করতে হবে, এই বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে, এই বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে। তাহলে এই যে প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করব, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আমি কি বুঝাইতে পারলাম? প্রশ্নটা কি আমরা বুঝলাম সবাই? প্রশ্নটা আগে খেয়াল করো, প্রশ্ন যদি বুঝো তাহলে অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে কি করতে পারবা, আনসারটাও করতে পারবা। আমরা অনেকে প্রশ্নই বুঝি না যে আসলে প্রশ্নে আমার কি চাইছে। পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে হা করে বসে থাকি যে প্রশ্নই তো বুঝি নাই, কি আনসার করব। আনসার করা তো দূরে থাক। আর এই ধরনের প্রশ্ন দেখলে তো ভয়ে আনসার করি না, কারণ কি এই ধরনের প্রশ্ন অনেক কঠিন। তো এই চিন্তা থেকে বের হয়ে আসতে না পারলে আসলে তুমি তেমন একটা ভালো করতে পারবে না। এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো, আমরা এটার সংজ্ঞা টঙ্গা সবই জানি। সবকিছু স্থির থেকে যদি নির্দিষ্ট বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে, স্থিতিস্থাপকতা নির্ণয় হয়ে যাবে। তাহলে দেখো, আমি যদি প্রথমে এট ফার্স্ট মাঝখানের বিন্দু ধরে করি, যেমন ই বিন্দুতে, ই বিন্দুর স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা কি কিভাবে করব, ই ডি ইকুয়াল টু, দেখো ই বিন্দুর নিচের অংশ বাই হচ্ছে ই বিন্দুর উপরের অংশ। তা এখন আসো, ই বিন্দুর নিচের অংশ কতটুকু, ঠিক আছে। ই বিন্দুর নিচের অংশ কতটুকু, ই বিন্দুর নিচের অংশ হচ্ছে, দেখো এই যে ই বিন্দুটা আমি দিলাম, ই বিন্দুটার নিচের অংশ কতটুকু, এ থেকে এই পর্যন্ত হচ্ছে নিচের অংশ। তাহলে আমি এইটুকুকে বলতে পারি ই ডি প্রাইম, কি বলতে পারি, ই ডি প্রাইম। আর এইখান থেকে এটার উপরের অংশ কতটুকু, এইটুকু, এটা হচ্ছে ইডি, এটা হচ্ছে কি ইডি। তাহলে আমি উপরে কি লিখবো, ই ডি প্রাইম আর হচ্ছে ই ডি। এখন দেখো এই যে ই বিন্দু থেকে এটার নিচের অংশ এবং উপরের অংশ এই দুইটা সমান সমান আছে, নিচের অংশ এবং উপরের অংশ এই দুইটা হচ্ছে সমান। তার জন্য আমরা কি বলতে পারবো, যখন কি হয় ইডি এবং ইডি প্রাইম, তো অতএব আমরা কি বলবো, ই ডি প্রাইম ইকুয়াল টু ইডি। যদি এই দুইটা সমান হয়, এই দুইটা যদি কি হয়, সমান হয়, অতএব এখানে ইডি ইকুয়াল টু হচ্ছে কত, 1। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা কত হবে, চাহিদা স্থিতিস্থাপকতা হবে কত, স্থিতিস্থাপকতা ইপি ইকুয়াল টু 1, ঠিক আছে। যদি এই দুইটা সমান না হইতো তাহলে মান পরিবর্তন হয়ে যেত। প্রথমে আমাদের দেখতে হবে এই দুইটা জায়গা কি সমান কিনা, এর পরের বিন্দুতে গেলে আমরা বুঝে যাব, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন যদি আমি বলি এফ বিন্দুটা, তাহলে ইপি ইকুয়াল টু এফ বিন্দুর নিচের অংশ হচ্ছে এফ ডি প্রাইম, আর এফ বিন্দুর উপরের অংশ হচ্ছে এফ ডি। তাহলে এবার বলো এইটা কি বড় না, তাহলে এফ ডি প্রাইম গ্রেটার দেন এফ ডি। যদি এই উপরের অংশটা বড় এবং নিচের অংশটা ছোট হয়, উপরের অংশটা বড় এবং নিচের অংশটা যদি ছোট হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি ইপি গ্রেটার দেন 1।
কথাটা বুঝিও, যদি উপরের অংশটা বড় এবং নিচের অংশটা ছোট হয় তাহলে আমরা বলতে পারবো ইপি গ্রেটার দেন 1, অর্থাৎ এই যে এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ, এই যে সূত্র অনুযায়ী, এই সূত্রটা অনুযায়ী যদি এটা বড় হয় তাহলে ইপি গ্রেটার দেন বড় কি হবে, ইপি গ্রেটার দেন 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা বিন্দুটা কি বুঝলাম, এটা হচ্ছে সমান সমান, এই জন্য ইপি ইকুয়াল টু 1, এটা সমান সমান এই জন্য কি ইপি ইকুয়াল টু 1, আর এইটা হচ্ছে উপরের অংশ, মানে উপরে আমি যেটা বসাইছি এই যে এফ বিন্দু থেকে নিচের যে অংশটা, এই অংশটা বড় আছে এবং উপরের অংশটা ছোট, দ্যাটস ওয়াই ইপি গ্রেটার দেন 1, দ্যাটস ওয়াই ইপি গ্রেটার দেন 1। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? দেখো এবার বুঝতে পারছো কিনা। আজকে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা অনেক কম, আর তোমরাও শেয়ার দাও না, সবাই একটু শেয়ার করে দাও তো। স্টুডেন্ট এমনিতেই কম, যদি তোমরা আবার শেয়ার না দাও তাহলে তো আর হচ্ছে মানে ক্লাস করানোর আগ্রহই থাকে না, সত্যি কথা যেটা। না, এটা দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলছে, ঠিক আছে, ইডি লেখা যাবে, সমস্যা নাই, কিন্তু প্রশ্নে যেহেতু ইপি বলে দেয় দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইপি দিয়েই করব। ঠিক আছে, দাম স্থিতিস্থাপকতার হিসাবে আর কি, এটা ইপি দাম স্থিতিস্থাপকতার হিসাবে আর কি, ইলাস্টিসিটি অফ প্রাইস অথবা প্রাইস ইলাস্টিসিটি অথবা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি। ওকে, 20 থেকে, ওরে বাবা অনেক দূর থেকে ক্লাস করতেছো। যাক, ধন্যবাদ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, তোমরা একটু ক্লাসটা শেয়ার করলে ভালো লাগে, সত্যি কথা যেটা। আচ্ছা, এখন যদি আমাকে কেউ বলে, ঠিক আছে, আচ্ছা এখন যদি আমাকে কেউ বলে যে তুমি হচ্ছে জি বিন্দুতে আমাকে স্থিতিস্থাপকতা নির্ণয় করে দেখাও, তাহলে জি বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করলে কি হবে, ইপি ইকুয়াল টু জি বিন্দুর নিচের অংশ, দেখো এটার নিচের অংশ, তাহলে কি হবে জি ডি প্রাইম, জি ডি প্রাইম, আর জি বিন্দুর উপরের অংশ হচ্ছে জি ডি। এইবার দেখো, এইবার অন্য জনের থেকে এটা উল্টা হয়ে গেছে, উল্টা কি হয়েছে, এটা ছোট এটা বড়, যখন জি ডি প্রাইম লেস দেন কি হয় জি ডি হয়, তো অতএব ইপি লেস দেন 1 হয়, ইপি লেস দেন কি 1। ঠিক আছে, এইটা যখন বড় হবে তখন এটাও বড় হয়ে যাবে, এটা যখন ছোট হবে এটাও ছোট হয়ে যাবে। তো বুঝার বিষয়টা কোন জায়গায়, একটু ছোট্ট জিনিস, যে আমার যদি এই যে উপরের যে মানটা থাকে, সূত্রের উপরের যে মানটা থাকবে, এটা যদি বড় হয় তাহলে স্থিতিস্থাপকতার মানও বড় হয়ে যাবে, আর এটা যদি ছোট হয় তাহলে স্থিতিস্থাপকতার মানও ছোট হয়ে যাবে। এইটা গেল। এখন তুমি যদি এই বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করো, এই বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করলে কিভাবে করা যায় দেখো তো। ধরো যে ডি বিন্দুতে, তাহলে ইপি এটার নিচের অংশ পুরাটা, এটা নিচের অংশ কি পুরাটা ডি ডি, আর এটার উপরের অংশ নাই, শূন্য, উপরের কোনো অংশই নাই আর, তাহলে শূন্য দিয়ে কোনো কিছুকে যদি ভাগ করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অসীম, এটার কোনো মানেই হয় না, এটা হয়ে যাবে অসীম। আবার ইপি যদি ডি প্রাইমের ক্ষেত্রে বলো, এইখানে বলো তাহলে এটার উপরে নিচের কোনো মানই নাই, এই অংশের নিচে কোনো মান নাই, তাহলে উপরে জিরো, উপরে কি জিরো, আর এই যে এর থেকে এই অংশ হচ্ছে ডি প্রাইম ডি, তাহলে এটার মান হয়ে যাবে 0, এটার মান হয়ে যাবে 0। তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, এখানে এই যে প্রত্যেকটার মান এটার হয়ে যাবে ইকুয়াল টু অসীম, এটা হয়ে গেল হচ্ছে ইপি গ্রেটার দেন 1, এটা হয়ে গেল ইপি ইকুয়াল টু 1, এটা হয়ে গেল ইপি লেস দেন 1, আর এটা হয়ে গেল ইপি ইকুয়াল টু 0।
এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা, যে একটা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান ভিন্ন হয়। একটা সরল রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান কি হয়? ভিন্ন হয়। তাহলে স্থিতিস্থাপকতার মান যদি ভিন্ন হয় তাহলে আমরা কি বলতে পারি? এইভাবে করে আমরা হচ্ছে প্রমাণ করতে পারি। এইভাবে করে আমরা কি করতে পারি? প্রমাণ করতে পারি। এখন তোমার হয়তো আমি এখানে 5টা বিন্দু দিয়ে দেখাইছি, তোমাকে হয়তো 2টা বিন্দু দিয়ে বলবে, তোমাকে হয়তো 3টা বিন্দু দিয়ে বলবে, সিস্টেম সেম। তাহলে কি আমি বুঝাইতে পারলাম? বুঝতে পারছো তোমরা সবাই? বুঝতে পারলে ডান লিখে দাও। বুঝতে পারলে ডান লিখে দাও। ওকে, বুঝতে পারলে ডান লিখে দাও। এরপরে হচ্ছে আমরা একটা প্রমাণ করব। হ্যাঁ, স্থিতিস্থাপকতার থেকে হচ্ছে একটা প্রমাণ আসে, প্রমাণটা আমরা করব। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও না ভাই, একটু শেয়ার করে দাও। ওকে, ডান। আচ্ছা, এখানে আমি একটু বলে নেই, তোমরা যারা তোমাদের মেজর 4টি বিষয়, 4টি সাবজেক্টে কোর্স করতে চাচ্ছ, ঠিক আছে, তারা হচ্ছে আমাদের ইনবক্স করবা। তো 4টি বিষয়ের কোর্সের আমরা স্পেশালি রমজান উপলক্ষে বা সামনে ঈদ উপলক্ষে একটা ছাড় দিয়েছি, সেটা হচ্ছে 4টি বিষয় 3000 টাকায় করতে পারবে এখন থেকে। ঠিক আছে, ঈদের আগ পর্যন্ত যারা ভর্তি হবা তারা হচ্ছে 4টি বিষয় হচ্ছে 3000 টাকা। যদি কেউ ভর্তি হইতে চাও খুব শীঘ্রই ভর্তি হয়ে যাও। ঈদের পরে এটা আবার 4080 টাকা হয়ে যাবে। ঈদের পরে এই কোর্সের প্রাইস 4080 টাকা, 1 টাকাও কমবে না। প্রত্যেক সাবজেক্ট পার সাবজেক্ট হচ্ছে 1020 টাকা। ঠিক আছে, আর তোমার মনে করো যে যারা 4টা সাবজেক্টে করবা ওই 4080 টাকা দিয়েই করতে হবে, কোনো ডিসকাউন্ট পাবা না। ঠিক আছে, আর এখন করলে এটা 3000 টাকা করতে পারবা। ঈদের আগ পর্যন্ত যারা ভর্তি হবা 3000 টাকা। ঠিক আছে, ফ্ল্যাট ডিসকাউন্ট, এই ঈদের আগ পর্যন্তই ভর্তির এই সুযোগটা থাকবে, কারণ এর পরে গিয়ে হচ্ছে 4080 টাকাই হচ্ছে তোমাকে ভর্তি দিতে হবে, এবং তখন তোমার সময় কম থাকবে, তুমি তখন বাধ্য হয়ে ভর্তি হবা। ঠিক আছে, কিন্তু এখন অফারটা দিয়েছি, এখন ভর্তি হয়ে যাও, যদি সম্ভব হয় এখন ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আর এক্ষেত্রে আরেকটা সুযোগ থাকবে, যদি কেউ মনে করো যে তোমার কাছে এখন টাকা কম আছে, তুমি 50% এখন পরিশোধ করবা, 50% ঈদের পর। 50% এখন, আর 50% হচ্ছে ঈদের পর, ঈদের পরের মাসে। ঠিক আছে, ঈদের পর পরিশোধ করতে হবে। অর্থাৎ এখন তুমি 50% দিয়ে ভর্তি হয়ে ক্লাস করা শুরু করে দিবা, আর 50% হচ্ছে তুমি ঈদের পরে পরের মাসে হচ্ছে তুমি এটাকে পরিশোধ করে দিবা। তাহলে তোমাদের জন্য একদম সহজ হয়ে গেল। তাহলে তুমি এখন ভর্তি হলে ডিসকাউন্টটা পাচ্ছ, আর অতিরিক্ত আরেকটা সুবিধা পাচ্ছ যে 50% দিয়ে ভর্তি হতে পারছো। ঠিক আছে, এই দুইটা জিনিস একসাথে পেতে হলে এখনই ভর্তি হইতে হবে। তাহলে যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে ভর্তি হয়ে যেও। ওকে, দেন আমরা একটা প্রমাণ করব। এখন প্রমাণ বিষয়টা কি? এটা একটা স্পেশাল ডিসকাউন্ট, কেউ যদি চাও ভর্তি হয়ে যেতে পারো। প্রমাণটা, এই একটা প্রমাণ দিয়ে অনেকগুলো প্রমাণ হয়। ঠিক আছে, একটা প্রমাণকে হচ্ছে অনেকগুলো প্রমাণ দেয়। এটা হচ্ছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে ইপি ইকুয়াল টু এয়ার বাই এয়ার মাইনাস এমআর।
এআর মাইনাস এমআর, এই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এই প্রমাণটা থেকে প্রতি বছর মানে প্রতি 2-1 বছর পর পরই এই প্রমাণটা আসে, এবং এই প্রমাণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রমাণটার আরেকটা প্রমাণ আছে, আরেকটা প্রমাণ হচ্ছে এমআর ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস 1/EP। ঠিক আছে, এই জায়গার থেকেই এটারই একটা অংশ হচ্ছে এটা। ঠিক আছে, এটা পারলে তুমি এটাও পারবা, এটা পারলে এটা পারবা, কিন্তু এইটা পারলে এটা পারা সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা ওইটাই করি, বড়টা করি, এবং বড়টা করতে গিয়ে কোথায় কোনটা করব সেটা দেখাই দিব। ঠিক আছে, তাহলে এখন আসো, আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমাদের একটু মোট আয়ের ধারণা থাকতে হবে। মোট আয়, মোট আয়, মোট আয় বিষয়টা হচ্ছে টিআর, টোটাল রেভিনিউ। এটা সূত্র হচ্ছে পি ইন্টু কিউ, অর্থাৎ প্রাইস এবং পরিমাণ গুণ করলে যে টাকাটা আসবে দ্যাট ইজ টিআর, দ্যাট ইজ টিআর। এরপরে হচ্ছে আমাদেরকে আরেকটু জ্ঞান থাকতে হবে, সেটা হচ্ছে এমআর। এমআর মানে হচ্ছে ডি বাই ডি কিউ। ঠিক আছে, ডি বাই ডি কিউ ইন্টু টিআর। ঠিক আছে, ইন্টু টিআর। এরপরে দেখো, এইটা হচ্ছে আমাদের একটা সূত্র, এটা লিটারালি আদার্স কিছু না, এটা জাস্ট একটা সূত্র। কারণ হচ্ছে এমআর দ্বারা বোঝায় হচ্ছে প্রান্তিক আয়, প্রান্তিক আয়। এখন প্রান্তিক আয়টা কিভাবে হবে? অতিরিক্ত 1 একক যদি বিক্রি করি তাহলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় হচ্ছে প্রান্তিক আয়। আর এইটা নিয়মটা হচ্ছে অন্তর্কলন। আমি বলেছিলাম যখন অন্তর্কলন করাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে এই জগতে যদি তুমি অর্থনীতি নিয়ে পড়তে চাও, অর্থনীতিটাকে যদি বুঝতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এক হচ্ছে সমীকরণের নিয়ম, আর এক হচ্ছে তোমার এই অন্তর্কলনের নিয়ম। এইটা তোমাকে জানতেই হবে, এটা তোমাকে জানতেই হবে। এবং এটা যদি জানো তোমার মানে অর্ধেক মুশকিল আসান হয়ে যাবে। ঠিক আছে, অর্ধেক তুমি ভালো আগায় যাবা। তাহলে দেখো, এই জায়গা থেকেই ম্যাথটা আমরা ধরবো। কিভাবে ধরবো দেখো, টিআর ইকুয়াল টু যদি পি কিউ হয় তাহলে আমরা বলতে পারি এমআর ইকুয়াল টু ডি ইন্টু পি কিউ। টিআর এর পরিবর্তে পি কিউ লিখলাম, ডি বাই হচ্ছে ডি কিউ। এখন দেখো, এটা তুমি এখানেও লিখতে পারো, এটা সামনেও লিখতে পারো, পি কিউ। এভাবে লিখলে যদি সুবিধা হয় এইভাবে লিখবা। এখন আসো, এমআর ইকুয়াল টু এই যে এইটুকু অংশ আছে গুণ আকারে। তাহলে আমরা অন্তর্কলনের নিয়মে করছিলাম গুণ। কিভাবে গুণের নিয়ম করছিলাম? গুণের নিয়মে হচ্ছে প্রথম জিনিসটা কি থাকবে? কনস্ট্যান্ট, এবং ডি বাই ডি কিউ। এরপরে হচ্ছে দ্বিতীয় অংশটা কি হবে? অন্তর্কলন হবে, কিউ। এরপরে হচ্ছে প্লাস, দ্বিতীয় অংশটা স্থির, প্রথম অংশটা হচ্ছে অন্তর্কলন। প্রথম অংশটা কি হবে? অন্তর্কলন। তাহলে কি হয়ে গেল দেখো তো এখন? তো এখন হয়ে গেল কি, এই যে অংশটা, এই যে এমআর ইকুয়াল টু এই যে কিউ এর সাথে কিউ এর অন্তর্কলন হয়ে গেল 1। কিউ এর সাথে কিউ এর অন্তর্কলন যেটা, এটা হয়ে যাবে কি 1। তাহলে পিটা যা আছে তাই থাকবে, প্লাস পিটা যা আছে তাই থাকবে। আর এখানে কিউ, এই যে এই অংশের সাথে এই অংশের যে অন্তর্কলন, এই অংশের সাথে এই অংশের যে অন্তর্কলন, এটা কোনোভাবেই কিছু করা যায় না। তাহলে আমরা ডিপি বাই হচ্ছে ডি কিউ এটুকু রেখে দিলাম, ডিপি বাই হচ্ছে ডি কিউ এটুকু কি করে দিলাম? রেখে দিলাম। তাহলে দেখো, এইটুকু যদি রেখে দেই, এই পর্যন্ত বুঝতে পারছি আমরা। তাহলে দেখো এইবার এই যে এমআর ইকুয়াল টু এই দুইটা অংশ থেকে হচ্ছে আমি পি কমন নিব। এই দুইটা অংশ থেকে আমি কি কমন নিলাম? পি কমন নিলাম। তাহলে পি কমন নিয়ে গেলে পি রাখলাম, এখানে থাকবে 1, এই পি এর পরিবর্তে হয়ে গেল 1 প্লাস এই দেখো এখানে কিউ, এখানে কিউ, কিউর সাথে কোনো পি নাই, কিউর সাথে কোনো পি নাই। তাহলে আমি পি তো কমন নিয়ে গেছি, তাহলে পি যেহেতু এখানে নাই তাহলে একটা পি দিয়ে এটাকে আমি ভাগ করে দিতে পারি। তাহলে উপরে কিউ, নিচে হচ্ছে পি ইন্টু ডিপি বাই হচ্ছে ডি কিউ। এই হচ্ছে আমাদের পরের লাইনটা।
দেখো এইটুকু বুঝতে পারছো কিনা। এইটুকু যদি বুঝতে পারো তাহলে মোটামুটি তুমি একটা প্রমাণ কাছাকাছি চলে গেছো। এইটুকু যদি বুঝতে পারো তাহলে একটা প্রমাণের কাছাকাছি চলে গেছো। সেই প্রমাণটা হচ্ছে যে mr ইকুয়াল টু p ইন্টু 1 মাইনাস 1 বাই ইপি, 1 বাই ইপি। ঠিক আছে, এই প্রমাণটুকুর কাছাকাছি তুমি চলে গেছো। তো এখন দেখো mr ইকুয়াল টু এখান থেকে এই যে এইটুকু অংশ এটাকে আমরা বলতে পারবো ইপি। এটা হচ্ছে চাহিদা সমীকরণ বা হচ্ছে দাম দাম স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে কি দাম স্থিতিস্থাপকতা। তাহলে আমরা এখানে বলতে পারি পি ইন্টু 1 প্লাস 1 বাই ইপি মাইনাস ইপি। কারণ কি? কারণ হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা অলওয়েজ মাইনাসের হয়, অলওয়েজ কি হয়? মাইনাসের হয়। এবং এটা ইনভার্স আকারে আছে, দামটা উপরে আছে, চাহিদাটা নিচে আছে, এবং উপরে চাহিদা, নিচে হচ্ছে দাম। এই কারণে এটা আমরা ইনভার্স করে ফেলেছি। কি করে ফেলেছি? ইনভার্স। তাহলে ইনভার্স করার ফলে এখানে চলে আসছে মাইনাস। তাহলে মাইনাস থেকে এবার mr ইকুয়াল টু কি হবে? এখানে p ইন্টু এই যে 1, এই প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই ইপি। এটা দেখো একটা সূত্র প্রমাণ হয়ে গেছে। এই সূত্রটা প্রুভড, এই সূত্র প্রুভড। আমি বলেছিলাম না যে এইটা প্রমাণ করতে গেলে এটা মাঝপথী হয়ে যায়। এটা কি হয়ে যায়? মাঝপথী হয়ে যায়। তাহলে এই একটা প্রুভড। কোথা থেকে? এইটুকু করলেই হচ্ছে তুমি একটা প্রুভ করতে পারো। তাহলে আমরা ক্লিয়ার এটুকু। পরের অংশে চলে যাব, এরপরে আমরা উপরের অংশটাকে প্রমাণ করব আর কি। ওকে, না তোমরা শেয়ার টেয়ার দাও না, তোমরা একেবারে আলসে। আজকে কেউ একটা শেয়ারও দেয়নি। ওকে, তাহলে এর পরের অংশ চলে যাই আমরা। এটা তো এটুকু হলো, এটুকু আমি মুছে ফেলছি। এবার এইখান থেকে আমি আবার পরের অংশটা ধরছি। দেখো mr ইকুয়াল টু হচ্ছে p 1 মাইনাস 1 বাই ইপি। এই হচ্ছে আমাদের অবস্থান। এই অবস্থানে দেখো mr ইকুয়াল টু এই p এর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ar। কারণ আমরা জানি বাজারে p ইকুয়াল টু হচ্ছে ar। বাজার অর্থনীতিতে p ইকুয়াল টু ar। ar মানে হচ্ছে গড়ায়, ar মানে হচ্ছে গড়ায়। তাহলে এই 1 প্লাস মাইনাস 1 বাই ইপি এটুকু লিখলাম। তাহলে এরপরে দেখো mr ইকুয়াল টু এটা দিয়ে 1 এর সাথে গুণ করলে হয় ar মাইনাস এটার সাথে এটা গুণ করলে হয় হচ্ছে ar বাই ইপি, ar বাই ইপি। ঠিক আছে, তা এখন দেখো এটা দিয়ে যদি আমি কি করি, এটাকে এখন আমি কি করতে পারবো? এটাকে এখন আমি হচ্ছে আরো সুন্দর করে চাইলে হচ্ছে এখান থেকেও সাজাইতে পারি, না চাইলে হচ্ছে এখান থেকে এটাকে আমি মাইনাস করে নিতে পারি। দাঁড়াও, ar এরপরে এখানে আমি এটা মাইনাস করে দেই। গসাগু হচ্ছে ইপি, ইপি একে ইপি মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখো mr ইন্টু এই ইপি এখানে চলে আসবে, এটা নিচের অংশ, এটা নিচের অংশ, এই নিচের অংশটা ইপি এটার সাথে সংযুক্ত হয়ে গেল। ঠিক আছে, এরপরে এই অংশটা উপরেটার সাথে গুণ, তাহলে ar ইন্টু ইপি, এরপরে মাইনাস হচ্ছে ar, 1 এর সাথে ar গুণ হলে ar হয়ে যায়। তাহলে এবার এয়ারটাকে আমি এই পাশে রাখবো, বাকিটা এই পাশে নিয়ে আসবো। তাহলে mr ইন্টু ইপি মাইনাস এয়ার ইন্টু ইপি ইকুয়াল টু মাইনাস এয়ার। কি করলাম?
এই অংশটাকে পুরো হচ্ছে এক পাশে নিয়ে গেলাম, এই অংশটাকে এই পাশেই রাখলাম। ঠিক আছে, তাহলে যদি তুমি এটা করো তাহলে তোমার এখানে মাইনাসটা থেকে যাবে, এখানে মাইনাসটা কি করবে, থেকে যাবে। অথবা তুমি এয়ারটাকে এই পাশে রাখলা, বাকি সব পাশে এই পাশে নিয়ে গেলা, তাহলে আর তোমার মাইনাসটা থাকবে না। তাহলে আমরা এইভাবেও করতে পারি। দেখো, এয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, এয়ার এই পাশে নিয়ে গেলাম ইকুয়াল টু, এয়ার এই পাশে নিয়ে গেলাম ইকুয়াল টু, এই বাকি যা আছে সব ওই পাশে। তাহলে এয়ার ইন্টু ইপি, ইপি মাইনাস এই অংশটা এখানে থাকবে এমআর ইন্টু ইপি। তাহলে এইবার দেখো, এই অংশটাকে যদি আমি কি করতে চাই পারি, এই অংশটা থেকে ইপি কমন নিয়ে যেতে পারি, এই অংশটা থেকে কি করতে পারি, ইপি কমন নিয়ে যেতে পারি, এয়ার ইকুয়াল টু ইপি কমন। তাহলে থাকে কি এয়ার মাইনাস এমআর। তাহলে ইপিটা এই পাশে রাখা, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, ইপি এয়ার বাই হচ্ছে এয়ার মাইনাস এমআর ইকুয়াল টু হচ্ছে ইপি। তাহলে অতএব আমি কি বলতে পারি, ইপি ইকুয়াল টু এয়ার বাই এয়ার মাইনাস এমআর, প্রুভড। প্রুভড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এটার প্রমাণ। এই স্থিতিস্থাপকতার এই প্রমাণটা 100% আসার সম্ভাবনা আছে। স্থিতিস্থাপকতার এই প্রমাণটা অবশ্যই পড়বা। ঠিক আছে, স্থিতিস্থাপকতার এই প্রমাণটা অবশ্যই পড়বা। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। আগামী ক্লাসে আমরা এটার একদম পুরোপুরি, যেমন চাহিদা আয় স্থিতিস্থাপকতা, আর একটা রয়েছে চাহিদার আর স্থিতিস্থাপকতা, এই দুইটা স্থিতিস্থাপকতা হচ্ছে আমরা আগামী ক্লাসে শেষ করে দিব ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সবাই যারা যারা হচ্ছে কোর্সে জয়েন করতে চাও তাহলে আমাদের কোর্সে জয়েন করে ফেলতে পারো। কোর্সের বিশেষ অফারটা তো সবাই জানা আছে, এখন থেকে বিশেষ অফারে তোমরা 3000 টাকায় ভর্তি হতে পারবা, আর 50% এখন এবং 50% ঈদের পর দিয়ে ভর্তি হতে পারবা। এটা হচ্ছে তোমাদের জন্য স্পেশাল সুযোগ। যদি কেউ ভর্তি হতে চাও খুব দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।